রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। সাথে আছি আমি পারভেজ রেজা। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনীতিতে চলছে পাল্টাপাল্টি বক্তব্য, তর্ক বিতর্ক, অভিযোগ। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টির পায়তারা করছে। কারা করছে এই ষড়যন্ত্র? অভিযোগের ভিত্তি কী? এসব কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে সত্যিই কোনো সত্য লুকানো আছে? শুধু কি দেশের ভেতরেই ষড়যন্ত্র হচ্ছে, নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো বৃহৎ শক্তির ইন্ধনও আছে? রাজনীতির ষড়যন্ত্র ও গুপ্ত রাজনীতি নিয়ে কথা হবে আজকের কঠিন কথা সহজে। সাথে আছে আমি পারভেজ রেজা। আজকে আমাদের স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজ অনুষ্ঠানে। বিষয়টি আপনারা শুনলেন, গত কয়েকদিন ধরেই আমরা রাজনীতিতে কিছু কথার খেলা দেখছি। রাজনীতিতে দেখছি যে গতকাল যখন কক্সবাজারে প্রধানমন্ত্রী গিয়েছেন, তিনিও বেশ কিছু বক্তব্য দিয়েছেন এবং সেখানে বাজেট নিয়ে তিনি কথা বলেছেন, এবং তার প্রেক্ষিতে তিনি বিরোধী দলের উপরে যেই অভিযোগগুলো তিনি এনেছেন, বিরোধী দল আবার তাৎক্ষণিকভাবেই চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তীব্র ভাষায় সেটিকে তারা সমালোচনা করেছেন, প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করেও কঠোর ভাষায় জামায়াতের সভাপতি বক্তব্য দিয়েছেন। আশা করি আপনারা সবাই এই বিষয়গুলো শুনেছেন। আমি প্রথমেই যেতে চাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে, যে পুরো বিষয়টিতে রাজনীতিতে যে কথামালাগুলো চলছে আর কি, সেই বিষয়গুলোকে যদি আমি এক জায়গায় করি, তাহলে যেই জায়গাটিতে এখন রাজনীতির বিরোধটা চলছে সেটি হলো সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে এবং তারপরে গণভোট নিয়ে। এবং সেই জায়গাগুলোতে আসলে এখন পর্যন্ত সংসদের দ্বিতীয় অধিবেশন চলছে। আমরা সরকারের দিক থেকে কি খুব কার্যকর কোনো কিছু উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়ছে এই সংস্কারের বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমাদের পার্লামেন্টের মধ্যে একটা বাজেট স্থাপিত হয়েছে এবং একটা নির্বাচিত সরকারের আমলে অনেক বছর পর একটা এই বাজেটটা হলো, তাই না? আপনি যদি বাজেটের বৈশিষ্ট্যগুলো যদি দেখেন, যারা বাংলাদেশে প্রতি বছরই তো একটা বাজেট উত্থাপিত হয় এবং বাজেট নিয়ে আলোচনা থাকে, সমালোচনা থাকে। আমি আমার সেই ছাত্র জীবন থেকে যদি বলি, সেই একাদশ শ্রেণীর ছাত্র থেকে অথবা তার আগে থেকে প্রতি বছরই একটা ছিল এই বাজেট, গরিব মারার বাজেট, বাজেট মানি না, মানবো না। এখন ডিজিটাল যুগ হওয়ায় এটা মানে আগে ভাগে করতে হয় না, কিন্তু আগে 2 দিন আগেই মোটামুটি ব্যানার লিখে রাখা হতো আর কি। হয়তো এটা তো আমাদের ছিল যে এরশাদের আমলে রেডি সন্ধ্যার সময় সবাই প্রস্তুত থাকতো, মিছিল হবে, স্বৈরাচার এরশাদের বাজেটে লাথি মারো একসাথে, রেডি আর কি। এইগুলো তো আমরা অভ্যস্ত, মানে এইরকম কিছু বলার। এবং আমাদের দেশে যারা প্রথিতযশা অর্থনীতিবিদ এখনো যারা বেঁচে আছেন, যারা বিভিন্ন সময়, মানে বিভিন্ন সময় বলতে আমি প্রতি বছরে যারা বাজেট নিয়ে আলোচনা করেন, মন্তব্য করেন, তাদের মধ্য থেকে আমি যদি বলি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কথাও যদি ধরি, তিনি সবসময় তো বাজেটের সমালোচনা করেন, সমালোচনা থাকবেই, একেবারে তো সমালোচনার ঊর্ধ্বে কোনো বাজেটই হতে পারে না। না, বাজেট নিয়ে আমার এই সমালোচনাগুলো থাকে আর কি। আমি আমার প্রশ্নটা যেটি, আমি প্রসঙ্গে আসছি, ওই প্রশ্নে আসছি
তো সেখানে তিনি বলেছেন বাজেটের অনেকগুলো ভালো দিকের কথা বলেছেন, জনবান্ধব বাজেটের কথা বলেছেন, মানবিক বাজেটের কথা বলেছেন। শুধু প্রশ্ন তুলেছেন যে বাজেটটি বাস্তবায়নযোগ্য কি না, কতটা বাস্তবায়ন করা যাবে সেটা দেখতে হবে। আমি এই কথার মধ্য থেকে যে কথাটি বলতে চাই যে একটা মানবিক বাজেট, 55 বছর পর একটা মানবিক বাজেট সরকার উপস্থাপন করেছে। এই যে আপনি সংস্কারের কথাটা বললেন, মানবিক বাজেটটা কেন হলো? আপনি শিক্ষা বলেন, স্বাস্থ্যে বলেন, আপনার প্রযুক্তি খাতের কথা বলেন, নারী শিশুদের কথা যদি বলেন, সমস্ত ক্ষেত্রে আপনার সংস্কার কি শুধুমাত্র কতগুলো প্রধানমন্ত্রীর মেয়াদ এবং প্রেসিডেন্টের মেয়াদ 10 বছরের মধ্যে আলোচনা, এখানে কি সব আপনার সংস্কার কি শুধুই মাত্র আপনার সুপ্রিম কোর্ট? আমি অফকোর্স সেটার পক্ষে, আমি সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মধ্যেই কি শুধু সংস্কার? যদি সংস্কারের মধ্যে যদি এই বিষয়গুলো না থাকে, যেমন ধরুন আমি এখনো এটা নিয়ে কেউ কিন্তু আলোচনা করেন না। এখানে একজন আইনজীবী আছেন, চন্দন কি আইন পেশা? না। সেটা হচ্ছে আমার বারবার মনে প্রশ্ন আসে, বাংলাদেশে এখন যারা পার্লামেন্টের মেম্বারশিপটা, অর্থাৎ বাংলা যদি এমপিগিরি যদি বল, দাদাগিরি বলে কি একটা কথাটা, এমপিগিরি, এই এমপিগিরি যারা করেন, ইজ ইট এ ফুল টাইম বিজনেস? এটা কি ফুল টাইম বিজনেস অর এটা পার্ট টাইম বিজনেস? আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, আমি বলছি যে বাজেটের আলোচনার আমি বাজেটের কথা বলতে যাইনি। আমি বলেছি যে বাজেটের মধ্যে যে রিফ্লেকশনগুলো আনা হলো সেটা তো একটা বড় মাপের রিফর্ম। এর আগে এই রিফর্মগুলো ছিল না। যেমন আমি আরও যে রিফর্ম যেটা হতে পারতো, যে এমপি সাহেবরা অধিবেশন শেষ হওয়ার পরে তিনি তার নির্বাচনী এলাকায় চলে যাবেন, তিনি ঢাকায় থাকবেন না। হোস্টেলটার নাম হচ্ছে এমপি হোস্টেল। এই এমপি হোস্টেলে পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন না, সেটা হতে পারত। সেটা তো ঠিক আছে, এই জাতীয় আমাকে রেজা, আমি আপনাকে বলি, এই জাতীয় সংস্কারের আলোচনা কি আমরা আদৌ দেখেছিলাম? আমরা এই জাতীয় সংস্কারের কোনো আলোচনা যেটা প্রকৃতপক্ষে একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারত, জনগণের কাছে সরকার এবং তার প্রতিনিধিরা জবাবদিহি করার সুযোগ ছিল, সেই আলোচনাগুলো আপনার গণঅভ্যুত্থানের পর থেকে সেই আলোচনাগুলো হয়নি। সেটাই আলোচনাগুলো ঠেকে থাকলো কোথায় জানেন? সেই জায়গাটাতেই আমি আপনাকে যেটা বলছি যে যেটির ব্যাপারে একটি গণভোট হয়েছে এবং বিরোধীদের পক্ষ থেকে সংবিধান বাতিল করে তারা যেটি বলছেন, অথবা আপনারা যেটি বলছেন যে সংবিধান সংস্কার করবেন বিদ্যমান ব্যবস্থার মধ্যে থেকে, সেই জায়গাগুলোতে অ্যাড্রেসটা কি আসলে এখন করছে না? সরকার তো এখন দূরে সরে যাচ্ছে, ওই আলোচনাটা সামনে নাই। বাজেট অধিবেশন চলছে বা এই প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে। একেবারেই সরকার সেখান থেকে দূরে সরে যাচ্ছে না। আমাদের বিদ্যমান ব্যবস্থায় প্রতি বছর আমাদের এই জুন মাসে একটা বাজেট প্লেস করতেই হয়, সুতরাং সেই রুটিন কাজটা করতে হলে এটা তো এমন না যে সংস্কার আমি পয়লা বৈশাখে করবো, এটা তো কোনো সংস্কার ছিল না। আমাকে আপাতত জুনের মধ্যেই বাজেট উত্থাপন করতে হবে, গেল সেই কাজটা আমরা করেছি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এখন আপনি যে কথা যে সংস্কার বলেন, সংশোধন বলেন, হোয়াট এভার, যেমন ওখানে আপনারা, আমি যদি এই বলি, আপনারা যারা প্রায় বেসরকারি খাতে আপনারা যারা সম্প্রচার করছেন, ইলেকট্রনিক মিডিয়াতে যে সম্প্রচারটা করছেন, বাংলাদেশে এটাকে রেগুলেট করার জন্য রেগুলেটরি কমিশন নেই, বাট ইন্ডিয়াতে আছে। কথার কথা, আমাদের প্রতিনিধিরা কি এরকম কিছু ভাবছেন এটাকেও অ্যাকাউন্টেবল করার জন্য? যেন আমি যা কথা বলে ফেললাম, মুখ ফসকে বলে ফেললাম, আমার আর রিজয়েন্টের দেওয়ার কোনো সুযোগ কিন্তু এই সিস্টেমে নাই। কিন্তু যদি একটা রেগুলেটরি কমিশন থাকতো, তাহলে আমি যা ইচ্ছা মুখে ফসকে বলে ফেললেও ওটা একটা জবাবদিহি করতে হতো। আমি বলতে চাচ্ছি আমাদের সরকার, আমি তো সরকারের পার্ট নই। আমি আপনার দলের আমি যে দলটি করি সেই দলটি সরকার পরিচালনা করছেন, ফাইন। তাহলে আমি সেই কারণে আমি দায়িত্ব নিয়ে যে কথাটি বলতে চাই যে সরকার জনগণের কাছে দেয়া যে প্রতিশ্রুতিগুলো আছে, সে প্রতিশ্রুতিগুলো অক্ষর অক্ষরে আমরা পালন করবো। এটা মন্ত্রীদের ভাষার অক্ষর অক্ষরে না। আমি নিজে তো, প্রধানমন্ত্রী বলেছেন, অন্যরা সবাই বলেছেন, এবং এই ব্যাপারে আমি আশ্বস্ত করতে চাই, কিন্তু একটি রোড ম্যাপ থাকে না। আমি এই রোড ম্যাপের কথা আমি একটু অন্য গেস্টের কাছে যাই। হ্যাঁ, আমি যেটি কাজী সাজ্জাদ চন্দন আপনার কাছে বলছি যে এই প্রশ্নটি আমি রাখতে চাই, কোনোভাবে কি মনে হচ্ছে যে সরকার একটু দূরে সরে যাচ্ছে?
অথবা যেই রাজনীতির জায়গাটা তৈরি হচ্ছে, যেই সংসদে যে কথামালা হচ্ছে, সংস্কার না সংবিধান বাতিল, সংবিধান সংস্কার পরিষদ হবে না সংবিধান সংস্কার হবে, এই যে জায়গাটাতে আমরা গত 3 মাস ধরে ঘুরপাক খাচ্ছি, সেটির কি কোনো আপনি সুরাহার কোনো কিছু দেখছেন, নাকি আমরা একটু গোল বৃত্তের মধ্যে ঘুরছি বা এই আলোচনাটার মধ্যেই সীমাবদ্ধ থাকছি? ধন্যবাদ। বা আমি শেষে বা আদৌ আমরা দুই পক্ষই কোনো সংস্কার আদৌ চাই কিনা বিষয়টা? ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। প্রথমত হলো যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কারের কোনো নির্ধারিত সময় দিয়ে আপনি সংস্কার করবেন সেটা হয় না। আমরা দেখলাম যে বিগত সময়কালে অন্তর্বর্তী সরকারের সময়ে বেশভাবে সংস্কারের কথা আসলো। 11টা সংস্কার কমিশন সম্ভবত গঠন করা হলো, এবং খুবই মজার বিষয় হলো এই, সব বিষয়ে আপনি সংস্কারের কথা আনলেন, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা সংস্কারের কোনো কথা নাই। স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের কোনো কিছু আপনি আনলেন না। আপনার যে এই যে ঘুষ দুর্নীতি যে চলছে বিভিন্ন, সেই বিষয়গুলো আনলেন না। আপনি সংস্কার গিয়ে টানলেন সরাসরি সংবিধানে। তার মানে সংবিধানটাই সংস্কারের কথাটা আপনার সামনে নিয়ে আসছেন। মূলত প্রথমত আমরা আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি, আমরা মনেই করি যে সংস্কার চলন প্রক্রিয়া, কারণ আমরা সংস্কারের পক্ষে। তবে আমরা তো রাষ্ট্র সমাজেরই পুরোটাই সংস্কার চাই, কারণ আমি যে রাজনীতিটা করি, যে বামপন্থী রাজনীতি করি, আমি তো রাষ্ট্র সমাজের পুরো সংস্কারই করতে চাই। আমি যদি ক্ষমতায় যাই, আমি তো আমার মতো করে সংস্কার করব রাষ্ট্র সমাজের। কিন্তু আমাদের এখানে সংস্কারের নামে যা হয়েছে সেটা হয়েছে আপনার কারো ডিজাইন, সেগুলো বাস্তবায়ন করার বিষয়। গণভোট প্রশ্ন বলছেন, আমরা গণভোটের সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা কমিউনিস্ট পার্টি। আমরা বলছি আমাদের সংবিধানের কোথাও গণভোটের প্রভিশন নাই। একটা 142 ধারা আছে, সেখানে যদি কোনো বিষয়ে গণভোট করতে হয় তাহলে পার্লামেন্টের 2/3 সদস্য তারা যদি বলে কোনো বিষয় দ্বিমত ভিন্নমত পোষণ করলে সেটা নিয়ে গণভোট হতে পারে। তা আমরা বলছি গণভোট অপ্রয়োজনীয়, আমরা ক্যাটাগরিক্যালি বলছি। আর সংস্কারের প্রশ্ন যখন আসে, আমার দেশের শ্রমিক কৃষক যারা আছে, মেহনতি মানুষ, আপনি তো সংস্কারের কোথাও শ্রমিকের ন্যূনতম মজুরি কত হবে সেটা তো আপনি কখনো দেখছেন না। আমার কৃষক ফসলের লাভজনক দাম পাচ্ছে না, তার কোল্ড স্টোরেজ নেই, তার সম্পদ রাখতে পারছে না। আমার যুবকদের আজকে বেকার, কর্মসংস্থানের কি করলেন? সেটি নিশ্চয়ই ফান্ডামেন্টাল সংস্কার করে সেগুলো। না, ফান্ডামেন্টাল সংস্কার কোথায় ধরছেন আপনার সংবিধান? হ্যাঁ, 72-এর সংবিধান সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আছে। আমরা তো মনে করি যে 72-এর সংবিধানটা যে এইটা সংস্কার করার দরকার আছে, এটা আমরা মনে করি। এবং 1972 সালের অক্টোবর মাসে 25শে অক্টোবর আমাদের তৎকালীন কমিউনিস্ট পার্টি তারা 11টা দফা দিয়েছিল সংস্কারের প্রশ্নে যে এই সংবিধানটা এখানে সংস্কার করা প্রয়োজন। এই সংবিধানে সাধারণ মানুষের সব কিছু এই সংবিধানে আসলে প্রতিফলন হয় নাই। এবং তারা সেদিন পার্লামেন্টের 72 সালে 25 অক্টোবর তার ফার্ম গেটে প্রোগ্রাম করেছে তারা তৎকালীন সময়। এবং সংস্কারের কথা তো কমিউনিস্ট পার্টি সে 72 সালে বলে আসছে। 11টা বিষয় তারা দিছিল। সংবিধানের 4 মূলনীতির প্রশ্নে আমরা এই জায়গাটায় একমত। এই জায়গাটাতে আমরা কোনো পরিবর্তন চাই না, এটা খুব ক্লিয়ার কাট। কিন্তু যেভাবে বলা হচ্ছে যে সংবিধান 72-এর সংবিধানই একটা অন্য দেশের করে দেওয়া সংবিধান, না, এইসব কথাবার্তা বলে কি মুক্তিযুদ্ধকে নালিফাই করে দেওয়ার একদম এগুলা হয়েছে যে 72-এর সংবিধান তো একদিন 2 দিনে তৈরি হয় না। যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হয়েছে আপনার একটা মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে। দীর্ঘ 23 বছর পাকিস্তানি শাসক শোষকের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে। 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, অনেক 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, অনেক পর্যায়ে পেরিয়ে তো মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে দেশটা স্বাধীন হয়েছে। তাই সংবিধানটা তো ওই আলোকেই করা হয়েছে এখানে। কারণ স্বাধীনতার পরে বা ওই সময় তো কোনো বামপন্থী বা কমিউনিস্ট গভর্নমেন্ট তো আর প্রতিষ্ঠিত হয় নাই। এখন যারা ছিলেন তারা তাদের মতো করছেন, সেইখানে আমরা আমাদের বক্তব্যগুলো দিছি। এবং আমরা মনে করি 72 দীর্ঘদিন একটা প্রক্রিয়ার ফসল। তবে এই সংবিধানের অনেক জায়গায় আছে, যেমন আপনার সবাইরে বাঙালি বানাই দিছে, পাহাড়িয়ার বাঙালি তো এক হলো, এই সংস্কার হইতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যারা দেশ শাসন করছে 72 থেকে আজ পর্যন্ত, তারা সবাই সংবিধানে কাটছাট করছে। প্রথম আপনার সম্ভবত 4র্থ সংশোধনী, নাকি 4র্থ সংশোধনী শুরু হলো, তারপরে তো এটা কাটাছেঁড়া চললোই আর কি। এবং কাটাছেঁড়া করতে করতে সর্বশেষ যেটা দাঁড়াইলো, আসলে সংবিধান সংস্কার সব সরকারই করছে,
সব সরকারি সংস্কার করছে কাটাছাড়া করে দিয়ে আর কি, যার যার ইন্টারেস্টে, যার যার স্বার্থে, যার যার রাজনীতিতে, যার যার শাসন পরিচালনা করতে। তাই আমরা মনে করি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে পারে। তো অবশ্যই সংস্কারটা হতে হবে শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে। রিপন ভাই যে কথা বলছেন ঠিক বলছে। এই যে আজকে আমার যে বাজেট হয়েছে, বাজেটে আপনার তো অনেক বিষয় আসছে, অনেক কথাবার্তাও আসছে। আপনার এইগুলো যে রেগুলেটর কথা বলা হয়েছে, এটা তো বলা হয়েছে, এগুলো আপনার সংস্কারের প্রশ্নে, এগুলো সংস্কার করতে হবে আপনাকে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে সংস্কার মানে সংবিধান ফেলে দেবেন, সংবিধান পরিবর্তন করে ফেলবেন, ওই ধরনের সংস্কার বাংলাদেশে এটি কেন বলা হচ্ছে? এটা কি যারা মুক্তিযুদ্ধকে এক ধরনের নালিফাই করার জন্য কি? অবশ্যই মুক্তিযুদ্ধকে বিরোধিতা যারা করছে এবং মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করছে তারা সেটা করছে। কারণ ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আজকে যারা সোকল বলবো, যেহেতু প্রধান বিরোধী দল হয়ে গেছে, তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা তো সেটা করবেই। আর যদি শ্রেণীগত অবস্থান থেকে বলতে চান, তাহলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত যা শ্রেণী চরিত্র, যদি আমি আমাদের দৃষ্টিভঙ্গি তুলি, সবার শ্রেণী চরিত্র এক, সেইটা বলতে পারি। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে সেটা বাম জোট যারা আছে বা বাম ধারা রাজনীতি করেন যারা, তারা সবসময় এই কথাটা বলে আসছেন। কিন্তু আমি আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলন, মানে আপনার দলের বা আপনার সাথেই সংস্কার কথাটা জড়িত আছে। কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই, এই যে এখন ষড়যন্ত্র তত্ত্ব দুই পক্ষ থেকেই, এক দল বিপ্লবকে বা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সরকার বলছে যে পুরো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের প্রতি ষড়যন্ত্র হচ্ছে, এবং এই কথামালা গত কয়েকদিন ধরে আপনারা দেখছি। কারা ষড়যন্ত্র করছে? আদৌ কি কোনো ষড়যন্ত্র দেখছেন? আর যে সংস্কারের কথা আপনারা বলছেন, সেই সংস্কারের থেকে বা যেটি গণভোটকে সামনে নিয়ে এসে যেই কথাটা বলা হচ্ছে, সেখান থেকেও কি দূরে সরে যাচ্ছে কিনা দেশ? সবাইকে ধন্যবাদ এবং আমার সহ আলোচকদের। আমার তো আসলে অবস্থানটা হচ্ছে ওনাদের দুজনেরই আসলে বাইরে। ওনারা ধরেন যে জায়গাটায় আছে, এটা হচ্ছে ওনাদের আকাঙ্ক্ষা নিয়ে আমার কোনো ধরনের কোনো ইয়ে নেই। কিন্তু পরিস্থিতিটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের যে সংবিধানের কথা বলা হয়, ৭২ সালে তারা আপত্তি করছিল সবচাইতে বেশি। ধরেন ৭২ সালের সংবিধান যখন হয়, সবচাইতে বেশি পয়েন্টে আসলে তর্ক উত্থাপন করছিলেন সুরঞ্জিত বাবু, যিনি পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছিলেন, কিন্তু তখন তিনি বামপন্থী ছিলেন। একটা সংবিধানের অনেকগুলো জায়গা থাকে, তো মানে আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে যে ধরেন ব্রিটিশদের স্ট্রাকচারের মধ্যে আমরা পলিটিক্সটা শিখছি। ব্রিটিশরা আসলে সংবিধানের মধ্যে পলিটিক্সটাকে নিয়ে এসেছিল। তার এখানে এরকম করে না, আমেরিকাতে এরকম করে না। আমেরিকায় কনস্টিটিউশন ধরেন কতগুলি ফান্ডামেন্টাল রুলসের উপরে, ব্রিটিশদের ওইখানে ধরেন কনস্টিটিউশন ওইরকম কোনো জায়গায় নেই। কিন্তু ভারতবর্ষ কিংবা যে সমস্ত কলোনি তারা শাসন করছে, সেইখানে রাজনীতিটা আসলে কিভাবে পরিচালিত হবে, এগুলির জন্য তারা কতগুলো আইন, এটাকে যারা ভারত শাসন আইনের ভিতরে ঢুকাইছিল, যেটার পরবর্তীতে সংবিধান আকারে এসছে। এখন সংবিধানের আমি বলি অন্তত দুইটা ভাগ করতে পারবেন। যে এরা সবাই, আমরা যারা রাজনীতি করি, এরা জানি যে ধরেন একটা পার্টিও যদি থাকে, তার একটা ঘোষণাপত্র থাকে, একটা গঠনতন্ত্র থাকে। একটা ঘোষণাপত্র মানে আমি এই করতে চাই, বাংলাদেশ রাষ্ট্রকে যদি আপনি ধরেন এরকম একটা প্রতিষ্ঠান, তাইলে তার সংবিধানের দুইটা জায়গা আছে। একটা হচ্ছে সে কি চায়, এই সংবিধানের মূলনীতি অংশের মধ্যে দেখবেন সে গণতন্ত্র চায়, সমাজতন্ত্র চায়, ধর্মনিরপেক্ষতা চায়, গ্রাম শহরের বিবাদ কমাইতে চায়, মদ জুয়া বন্ধ করতে চায়, আইন কানুনের শাসন চায়, দুর্নীতি করে কেউ এটা ভোগ করতে পারবে এরকম বাংলাদেশ চায় না। এইটা হচ্ছে একটা ধরেন তার ঘোষণাপত্রের অংশ। আরেকটা অংশ হচ্ছে গঠনতন্ত্র অংশ, তার পার্টি কিভাবে চলবে, প্রেসিডেন্টের কি ক্ষমতা থাকবে, সেক্রেটারির কি ক্ষমতা থাকবে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লজেট। এরকম ব্যাপারটা থাকে। আমি শেষ করি, এই গঠনতন্ত্র অংশটাকে আমি বলি সংবিধানের ক্ষমতা কাঠামো। বাংলাদেশে যে ঘোষণাপত্রটা করা হলো আর তার ক্ষমতাটা যেভাবে বিন্যস্ত করা হয়েছে, এই দুইটা হচ্ছে পরস্পর বিরোধী। আপনি বললেন গণতন্ত্রের কথা, আপনার প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা দিলেন আইয়ুব খানের চাইতে বেশি। যে আইয়ুব খানের বিরুদ্ধে আসলে লড়াইটা করলেন, আপনি যুদ্ধটা করলেন, যে আইয়ুবী শাসনের বিরুদ্ধে করলেন, ৭২ সালে যে সংবিধানটা বানাইলেন, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর কাছে যে ক্ষমতাটা রাখলেন, সেটা আইয়ুব খান প্রেসিডেন্টের চাইতে বেশি। এইটার ব্যাপারে যদি আসলে কোনো স্পষ্ট ধারণা ছাড়া সংবিধান মানে ৭২, সংবিধান মানে মুক্তিযুদ্ধ, এইভাবে দেখার যে চোখ,
এই চোখটা নিয়ে ধরেন আমরা দীর্ঘদিন কথা বলছি, এর মধ্যে একটা বিভ্রান্তি আছে। এখন আমরা ক্ষমতা কাঠামোর সংশোধন পরিবর্তন চাই। এই পরিবর্তনটার জন্য কি প্রক্রিয়া হবে? আমরা সংস্কার পরিষদ চাইছি, যে আপনি এটা করার জন্য দুইভাবে আগে হয়ে আসছে। পার্লামেন্ট করে একটা, পার্লামেন্ট করে এটা সংশোধন করে, গণপরিষদ করে সংস্কার করে। সংশোধন করলে আদালত বলে যে এটা তো আপনি এতদূর মাত্রায় সংশোধন করছেন যেটা করার ক্ষমতা আপনার নাই, কারণ আপনি মৌলিক কাঠামোতে হাত দিচ্ছেন। আপনি সংশোধন করা মানে হচ্ছে মৌলিক কাঠামো আপনি বদলাইতে পারবেন না। তাহলে মৌলিক কাঠামো বদলানোর ক্ষমতাটা হচ্ছে জনগণের থাকে। জনগণের প্রতিনিধি যদি জনগণের কাছ থেকে যদি এই ক্ষমতা নিয়ে আসে যে আমরা এটার এই পরিবর্তন করব, তাইলে এই ক্ষমতা আপনাকে জনগণ দিলে আপনি এটা করতে পারেন। এইবারের গণভোটে এই ক্ষমতাটা চাওয়া হয়েছিল যে আমরা ক্ষমতায় যারা, গণভোট নিয়ে তো নানা ধরনের প্রশ্ন, গণভোট নিয়ে অনেক প্রশ্ন তুলতে পারে, কিন্তু গণভোট যে হয়েছে এবং গণভোটের যে প্রশ্ন ছিল, গণভোটে যে মানুষ অংশ নিচ্ছে, উনার দলের প্রধান যে গণভোটের পক্ষে ছিলেন, তারা যে গণভোটে ভোট চেয়েছেন, সিপিবি যেরকম বিরুদ্ধে বলছে, বিএনপি সেরকম পক্ষে বলছে, এবং এর মধ্যে পক্ষে বিপক্ষে হচ্ছে প্রশ্ন নিয়ে কিন্তু এই বিএনপি নির্বাচন আপত্তি তুলেছিল। না, আমরা আপত্তি থাকতেই পারে, অনেক আপত্তি আছে, কিন্তু আপত্তি তো আপনি একটা পদ্ধতির ভেতর দিয়ে শেষ করেন। সে পদ্ধতিটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। আপনার একটা গণতান্ত্রিক সমাজে আপত্তি থাকবে না, তাহলে তো এটা একটা ধরেন স্বৈরতন্ত্রের চেয়ে বেশি হবে। নিশ্চয়ই সমাজে আপত্তি থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু এটা কিভাবে আপনি নিষ্পন্ন করবেন? ভাষা যদি বলি, তিনি বারবার এটি বলেছেন যে যেই আলোচনাগুলো হয়েছে শেষ পর্যন্ত তাদের সাথে এক ধরনের প্রতারণামূলকভাবে এই প্রশ্নগুলো সেইটা আনা যদি হয়েছে। হয়, এরকম শিশুতোষ আলাপ যদি করে, সালাউদ্দিন সাহেবকে তো এমনিতে খুবই মানে পারফেক্ট মনে হয়, প্রত্যেকটা দিন তারিখ সেকশন ধরে কথা বলেন। তো গণভোটের যে শিডিউল, এটা ডিক্লেয়ার করা হয়েছে তো অনেক আগে, এই আইন করা হয়েছে তারও আগে। তো উনি কি সেই আইন তখন পড়েন নাই? ওনার পার্টি পড়ে নাই? ওই সময় তারা তো বলেছিল প্রতারণা যদি হয়ে থাকে, উনি বলতে পারেন নাই যে প্রতারণা করা হচ্ছে আমাদের সাথে? না, ওই সময় বলেছিলেন। কোথায় বলেছিলেন? প্রতারণা বলার পরে আপনি ভোট চাইবেন এটার পক্ষে? পরে আবার ভোট প্রতারণা যদি আপনি বলেন যে আমার সাথে ট্রাপ, তারা বলছেন যে এটা একটা ট্রাপ ছিল, এইটা হচ্ছে এই ধরনের ওই সরকারটা প্রলম্বিত করা যায়। এইটার যদি বলেন, তাইলে ধরেন শেখ হাসিনা এসে বলবে যে এগুলি যা করা হয়েছে আমার সাথে ট্র্যাপ। কারণ আমি পার্লামেন্টে ছিলাম, আমি পার্লামেন্টের গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট ছিলাম, আমাকে দুইটা আর্মি এখানে ঢুকে গিয়া বন্দুক ধরে বলছে যে টুঙ্গিপাড়া চলেন, আমাকে টুঙ্গিপাড়া নেওয়ার কথা বলে ওইখানে নামায় দিয়ে এরা আসলে এটা করছে। এবং এই পুরোটা একটা কু, এবং তাদের প্রত্যেকের আসলে এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। সেই বিষয়টাকে আমরা মানব? মানে কথাগুলি যখন একটা রাজনৈতিক নেতা বলে, একটা রাজনৈতিক দলের প্রধান বলে, এবং যাদেরকে মানুষ এখানে ক্ষমতায় দেয়, তারা যদি এরকম শিশুতোষ আলাপ করে, রাজপথে যেটা হইতে পারে, চাষটলে যেটা হইতে পারে, এই আলাপ যদি পার্লামেন্টে একটা সরকারি দলের ধরেন প্রায় প্রধান লোক বলে, এটাকে তো আসলে বিবেচনায় নিলে খুব সমস্যা। আমি এই আলোচনাটা ধরেই আমি যে জায়গাটা কথাটা বলতে চাইছিলাম, এটা আমার বিষয় না আজকে। আপনি যেখানে বলছিলেন, আমি ওই জায়গাটা একটা কথা বলি, পরে হ্যাঁ আমি ওনাদের দিয়ে দেন আমার কথা বলে দরকার নেই। আমি শুধু এটা বলি যে সংস্কারের আলাপ করতেছে না ভাই, আপনারা বলতেছেন পার্লামেন্টে গতকাল যে বাজেট করছে, পার্লামেন্টের একটা প্রসিডিওর আছে, মানে সংসদ সদস্যরা কি বলতে পারবে এবং কি বলতে পারবে না, কি পথে বিলটা আসলে যাবে আসবে। তো পার্লামেন্টারি প্রসিডিওরের 111 বলে একটা ধারা আছে, সেই ধারায় আসলে বাজেট কিভাবে প্রণয়ন হবে এটা বলা আছে। 111(3) বলা আছে যে বাজেট সম্পর্কে কোনো বিল কোনো কমিটিতে যাবে না, এবং এটা নিয়ে এরা যেভাবে ঠিক করবে এর বাইরে কোনো আলোচনা হবে না। এই জায়গাগুলি ধরেন আমাদের পার্লামেন্ট মেম্বাররা যদি পার্লামেন্ট মেম্বার হইতে চায়, তাহলে তাদের এটা বলা দরকার যে 113(11)(3) এটার আসলে সংশোধন লাগবে, এটা কমিটিতে যাইতে হবে, এই আলাপ হইতে হবে। এইগুলি হয় নাই। ছোট ছোট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আপনাদের সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন তিনজন বিদগ্ধ রাজনীতিবিদ, আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, কাজী সাজ্জাদ জহির চন্দন। আপনাদের তিনজনকে একটি বিষয় আমি একটু আলোচনায় নিয়ে আসতে চাই, রাজনীতির সাথেই এটি পুরোপুরি সম্পর্কিত। গণ অভ্যুত্থানের পর থেকে ভারত আমাদের একটি বহুল আলোচিত একটি রাষ্ট্র, যার সাথে শেখ হাসিনা ওখানে পালিয়ে যাবার পরে
শেখ হাসিনা ওখানে চলে যাওয়ার পরে যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, পালিয়ে যাওয়ার পরে। হ্যাঁ, চলে যাওয়া, পালিয়ে এখান থেকে, হ্যাঁ, ভারতীয় পত্রিকায় দি হিন্দুতে হেডলাইন করেছে ফ্লেড। ফ্লাইট, হ্যাঁ, সে পালিয়ে গেছেন এখান থেকে। মানে আমি বলবো যে এই যে তার এই যে পালিয়ে যাওয়ার পরে তিনি যে দেশে আশ্রিত অবস্থায় আছেন, এখানকে আওয়ামী লীগের বহু নেতাকর্মী সেখানে এখন আছেন। তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠানোর কোনো উদ্যোগ আমরা দেখিনি। একেবারে বিভিন্ন সময়, এমনকি অপ্রকৃতস্থ অবস্থায় ভবঘুরে হিসাবে ওই দেশে কোনো সময় চলে গিয়েছেন, তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে এবং বিজেপির এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ড হয়েছে এবং পুরোপুরি বিজেপি বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে পশ্চিমবঙ্গে মোটামুটি এবার শুভেন্দু অধিকারী তার প্রচারণা চালিয়েছেন। সেই জায়গাটিতে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। এই যে পুশিনের ঘটনাটি ঘটছে এবং তার মধ্যে আমাদেরকে এখানে গতকালকে এখানে এসেছেন যে দীনেশ ত্রিবেদী, তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ ভারতের, তিনি এসে বেনাপোলে একটি বক্তব্য দিয়েছেন এবং সেটি নিয়ে অনেক আলোচনা, এরই মধ্যে এটি নিয়ে প্রতিক্রিয়াও হয়েছে। তার বক্তব্যটি যদি আমি পড়ে শোনাই, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, তার মধ্যে 20 কোটি অ্যাড করছি, অর্থাৎ বাংলাদেশের কথা তিনি উল্লেখ করেছেন, 160 কোটির কথা বলেছেন। আমি এখানে যা করতে চাই তা একসঙ্গে হবে, আলাদাভাবে ভাবছি না। অর্থাৎ তিনি বাংলাদেশ ভারত কোনো আলাদা হিসেবে ভাবছেন না, দেখছেন না। আমি হেঁটে চলে এসেছি, তিনি হেঁটে চলে এসেছেন, একই আকাশ একই বাতাস, আমরা মিলে মিশে ভিসার সমাধান করব। শুধু অভিন্ন সীমান্ত নয়, আমি অভিন্ন স্বপ্নও আছে। খুবই ভালো কথা। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক, তাই আমরা পথ ভুল হবার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান হবেন। একটা ক্রিকেট টিম যদি একসাথে হয় কত ভালো হবে। মানে এই যে অনেক শব্দ এবং কথামালার মধ্যে এক পাক্ষিকভাবে যদি আপনি শুনেন যে এটি বোধহয় খুবই আবেগীয় একটি কথা, কিন্তু এর প্রতিটি কথার মধ্যে তিনি 160 কোটি মানুষ ভাবছেন, এটি একটি আলাদা আইডেন্টিটি উনি ভাবছেন না। উনি একটি ক্রিকেট টিম, বাংলাদেশ এবং ভারত মিলে একটা ক্রিকেট টিম করতে চায়। মানে এটিকে কূটনৈতিকভাবে কি এটিকে কিভাবে ব্যাখ্যা করা যায় জনাব আসাদুজ্জামান? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা মানে কূটনৈতিক, উনি রাজনীতিবিদদের কথা বা কূটনীতিবিদদের যখন একজন হাই কমিশনে এই ধরনের স্টেটমেন্ট দেন, মানে এটি কি বাংলাদেশ ভারতের সম্পর্ক যেই জায়গায় দাঁড়িয়ে আছে, যেই বিতর্ক জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গায় এই ধরনের স্টেটমেন্টটাকে মানে বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে, আমি আপনাকে যদি এভাবে বলি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্কটা, আমি যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে ইন্ডিয়া মোটামুটি প্রায় সকল সময়ে তার ওয়ান অফ দ্য বেস্ট ডিপ্লোম্যাটটাকে এখানে ডিপ্লয় করেছে, এটি নিয়ম। এবং বেশিরভাগ সময় ক্যারিয়ার ডিপ্লোম্যাট এসেছে, বেস্ট ডিপ্লোম্যাট এখানে ডিপ্লয় করেছে। চীনে ভারত সবসময় তার বেস্ট ডিপ্লোম্যাটটাকে এনগেজ করে, ইভেন পাকিস্তানে, অর্থাৎ সমস্যা সংকুল দেশ যেখানে কিছু ব্যাপার থাকে, মানে বোঝাপড়ার ব্যাপার থাকে, সেই জায়গাগুলোতে প্রতিটি দেশে, ইভেন বাংলাদেশও আমি যেটা অনেক আগে, এখন মানে কেমন পাঠায় আমি জানি না, গত 15 বছর তো আবুল টাইপের লোকজনই পাঠানো হয়েছে। হ্যাঁ, সরি যাদের নাম আবুল, আমি তাদেরকে আন্ডারমাইন করার জন্য বলিনি। সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদেরও সব বাঘা বাঘা চৌকস কূটনীতিকদেরকে কিন্তু আমরা ইন্ডিয়া পাঠাতাম। আমেরিকা এখনো চীনের তার খুব চৌকস ডিপ্লোম্যাটটাকে মানে চীনে পাঠায়। সেক্ষেত্রে আপনি দীনেশ ত্রিবেদী এই প্রথম বাংলাদেশে একজন পেশাদার কূটনীতিক না একটা রাজনীতিক তাকে এখানে পাঠানো হলো। আমি ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে বাংলাদেশের সাথে গত 1.5 বছর, মানে আমি যদি বলি শেখ হাসিনার শাসন ব্যবস্থার পতনের পরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা যে তলানিতে চলে গিয়েছিল, এটাকে রিপেয়ার করার জন্য একজন ব্যক্তিত্বকে এখানে এনেছে, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার জন্য। বাট উনি শুরুতেই একেবারে বেনাপোল বর্ডার দিয়ে হাঁটতে হাঁটতে যেই অভিব্যক্তি প্রকাশ করেছেন, এটা খুব সাদা চোখে দেখার বিষয় না। অনেকগুলো বাক্য আপনি উচ্চারণ করেন, সেগুলো আমি যদি একেবারে লেম্যান হিসেবে যদি আমি বিবেচনা করে হয়তো শুনতে খুব ভালো লাগবে, কিন্তু আসলে তো তা না বিষয়টা। আমি যদি বলি যে আপনি শুধু এটা বাংলাদেশের সাথে কি ভারতেরই শুধু সীমান্ত আছে, চীনের সীমান্ত নাই? চীনের সাথে তো একটা টিম করা যেতে পারে নাকি, পারা যায় না? ক্রিকেট টিম এক করা যায়, অনেক কিছু তো করা যায়। আপনার পাকিস্তানের সাথে তো তার সীমান্ত আছে, সেখানে তো করা যায়। নেপালের সাথে তার সীমান্ত আছে না, সেটাও তো করা যায় তো বটে নাকি?
তো তিনটার তাহলে জনসংখ্যাও 160 কোটি ভাবছেন বাংলাদেশ সহ। উনি বাংলাদেশের জনসংখ্যা থেকে আমরা তো এটাকে 400 কোটির মতো তো বানাতে পারতাম, মানে ইনক্লুডিং চীন। যদি এরকম যদি একটা থাকে যে আমরা একটা বড় ধরনের একটা এশিয়ান পাওয়ার করতে পারতাম, বিষয়টা তা না। উনি যে কথাটি বলেছেন এটা আমাদের স্বাধীন সত্তা, আমাদের সার্বভৌম সত্তার প্রতি আমাদের জন্য একটু ইরিটেট করেছে নিঃসন্দেহে। এটা কোনো সেক্ষেত্রে প্রশ্ন উঠে যায়, যদিও আপনি এখন বলে ফেলবেন যে এটা তো আমি তো সরকার না, কিন্তু সরকারের জায়গা থেকে এই বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য দিইনি, কারণ তিনি বাংলাদেশে এসেই বক্তব্যটা দিয়েছেন। তার ফার্স্ট স্টেটমেন্টই এটা। সরকার কি বিষয়টি ইগনোরেন্স হিসেবে দেখবে, নাকি এটা আমলে নিয়ে এই কথার? এটাকে আপনি দুভাবে দেখতে পারেন। যে বলুন একটা সাদা চোখে লেমনের মতো দেখতে পারেন যে না ওয়েল একই ভারত পশ্চিমবঙ্গ এবং মানে যদি ভারতের বাতাস যখন এই দিক দিয়ে প্রবাহিত অথবা আমাদের বাতাসটা যখন ওদিকে প্রবাহিত হয়, অথবা যদি বলি যে ভারতের কোনো অঞ্চলে যখন ভূকম্পন হয় পার্টিকুলার নর্থ ইস্টার্ন জোন থেকে, শীতের সময় তো সাইবেরিয়ার বাতাসও বাংলাদেশে আসে, ভূকম্পন হয়, তো সে ভূকম্পন তো আমরা একটু কেঁপে উঠি নাকি কেঁপে উঠি না? তো এইগুলো হয়তো মানে আমি যদি খুবই একেবারে যদি মানে সাদা চোখে দেখতে চাই যে উনি যেহেতু উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, তিনি ও অত্যন্ত আবেগের সাথে কথা বলেছেন, সেক্ষেত্রে ওনার তাহলে আমরা ওনাকে সাজেস্ট করব যে আমরা আরও বড় পরিসরে বড় ক্রিকেট টিম করতে পারি কিনা, বড় স্টক এক্সচেঞ্জ করতে পারি, ইনক্লুডিং চায়না, ইনক্লুডিং পাকিস্তান, ইনক্লুডিং শ্রীলঙ্কা। এই জিনিসগুলো আমাদের মানে চিন্তা করতে হবে। তবে আমার মনে হয় যে তিনি নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন বাংলাদেশের মানুষের মনোভাব। তবে আমি এটাকে একেবারে ওনার এই জায়গাটা দেখতে কিন্তু চলবে না, আপনাকে আরেকটু পিছনে যেতে হবে। সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে উনি আসার দুদিন আগেই হিন্দু পত্রিকা একটা রিপোর্ট ছেপেছে, একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট ছেপেছে, সেখানে ট্রাস্ট ডেফিসিটের কথা বলেছে। মানে অর্থাৎ বিএনপি গভর্নমেন্টের সাথে ভারত সরকারের ট্রাস্ট ডেফিসিটের কথা বলা আছে। উনি তো 140 আর 20 নাকি, ওনার 140 আমাদের 20 160 করতে চেয়েছেন। আপনি কি আজকের একটা খবর দেখেছেন? নেপালের সাথে আমাদের 60 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার একটা কন্ট্রাক্ট আছে। 40 মেগাওয়াট 39 মেগাওয়াট দিয়ে শুরু ছিল, আমরা 40 মেগাওয়াট বিদ্যুৎ পাই। বাকি 20 মেগাওয়াট বিদ্যুৎ কারণ ওটা তো ইন্ডিয়ার থেকে আমাদের সঞ্চালন লাইনটা গ্রিডটা ইন্ডিয়া থেকে আসে, মানে ইন্ডিয়ার জমিনের উপর দিয়ে তো গ্রিডটা আসছে। বাকি 20 মেগাওয়াট বিদ্যুৎ আমি পাচ্ছি না, সেটার জন্য নানা ধরনের ফর্মালিটিস, আবার ওই মানে নেপালের পাওয়ার বোর্ডের সাথে ইন্ডিয়ান পাওয়ার বোর্ডের কথা বলতে হবে, তারপরে ত্রিপক্ষীয় যেতে হবে। 20 মেগাওয়াট বিদ্যুৎ আমি মানে চুক্তি আছে নেপালের সাথে আমার, শুধু পাচ্ছি না, কিন্তু তার দিয়ে এটাকে সঞ্চালনের মধ্য দিয়ে আমার দেশে আনার এত সমস্যা, সেখানে উনি একেবারে একটা অখণ্ড ক্রিকেট টিম বানিয়ে ফেলেন। এটা কিন্তু মানে এটা একেবারেই আপনার সাদা চোখে দেখার সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই। আগে যদি আর 2 সেকেন্ডে বলে দিই, সেটা হচ্ছে যে আমার 20 মেগাওয়াট বিদ্যুৎ আমি তাহলে আগামী কালকে থেকে দেখতে চাই এই হাইকমিশন আসার পরে। নাম্বার 2, জুনি যেদিন আসলেন সেদিন আমার সীমান্তে হত্যা ঘটনা ঘটেছে। এগুলো আপনার কাছ থেকে একটু আমি রিপন ভাইয়ের কথাটা ধরে বলি আর কি, মানে এটা কি আবেগীয় ভাবে ভাবার কোনো সুযোগ আছে কিনা? উনি বাংলাভাষী, বাংলায় সুন্দরভাবে বলেছেন নাকি জেনে শুনেই বুঝেই বলেছেন, বা ইঙ্গিতটা অনেক বড়? সুযোগ ধরেন তো আপনি এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার যে আসলে কিভাবে দেখবে, কিন্তু ওইটার মধ্যে 2টা মেসেজই আছে। আপনার যেটা বলতেছিলেন আপনি যে এটাকে যদি একদম ধরেন একজন লেমেনের, উনি যদি একজন কবি হন, আমি তো নিশ্চয়ই এটাকে এইভাবে পড়বো যে আসলে আমাদের এক বন্ধু আছে ওইরকম গান লেখে যে আকাশের ব্যারিকেড মানবে না ঢেউ, আরে কি আকাশের ব্যারিকেড মানবে না মেঘ, মেঘ তো ওই পারে চলে যাবে। তো ওইটা ধরেন কবিতাই হতে পারে, কবিতা হলে উনি কবি হলে তো আমি খুবই এরকম এটাকে এইভাবেই দেখতাম। তো উনি তো কবির জায়গা থেকে আসেন নাই, উনি এসছেন এরকম একটা সময়ে যখন শুভেন্দুবাবুরা পশ্চিমবঙ্গ দখল করে এইখানে, আপনি যেটা প্রথমে বলতেছিলেন যে যারা বাংলাদেশ থেকে গেছে কোনোভাবে অথবা যায় না আমরা জানি না, তাদের সাথে কোনো ধরনের মানে একটা অন্য দেশের নাগরিকের সাথে যেই ধরনের আচরণ করতে হয় তার বাইরে এসে অমানবিক আচরণ করে ধাক্কাধাক্কি করতেছে মানুষকে সীমান্তে এনে, এবং তাদের একজনের তো জীবন গেছে। তখন ওনাকে তো প্রশ্ন করতে হয় যে আমাদের লোকদেরকে যে উনি সীমান্তে হত্যা করেন তখন কি আসলে এটা নিজের দেশের মনে করে ফেলেন? মানে কোনভাবে আসলে এটার মানে কথার সাথে কাজের তো একটা কোনো একটা মিল থাকতে হবে। আপনি একই সাথে সীমান্তে আপনি হাইটে পার হয়ে চলে আসলেন
এটা আপনার একটা উদারতা, আপনার আবেগ ভালোবাসা দেখালেন। আরেকদিকে সীমান্তে আপনি আমেরিকায় গিয়ে আপনার পাসপোর্ট মিস হইতে পারে না, আপনি আপনার ভিসার মেয়াদ অতিক্রান্ত হইতে পারে না। বাংলাদেশের কেউ যদি থাকেও সেটি তাকে ফেরত পাঠানোরও একটা প্রক্রিয়া তো আছে। সেটাই আমি সবাই বলতেছি, মানছে, তো বিগত আমি দিনে সবাই সেটাই মানছে। বলছি যে আপনি তার দেশে গিয়ে কালকে আমার পাসপোর্ট হারানো যাইতে পারে, আমার মেয়াদ শেষ হয়ে যেতে পারে, তার মানে আমাকে বর্ডার এনে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে পার করে দেবে? অথবা তার নিজের দেশে তার নাগরিকের সাথে সে যে আচরণগুলি করতেছে, তার নিজের দেশে মুসলিমদের সাথে যে ধরনের আচরণ করতেছে, তা বাংলা ভাষাভাষী একজন মুসলিমকে সেই কাজটা করতেছে কি না, এই স্লোগানের আড়ালটা আমরা কীভাবে জানবো? তার তো একটা প্রসেস আছে, দুইটা দেশ। উনি যে আসছেন বর্ডার হেঁটে চলে আসছেন, এটা ঠিক আছে, কিন্তু ওনাকে হেঁটে আসারও তো একটা নিয়ম মেনে আসতে হয়েছে। উনি তো এমনি মামা বাড়ি মনে করে তো চলে আসেন নাই। সো এই আচরণটা যারা আমাদের সাথে করছে না, আমার দেশের নাগরিক যাদেরকে বলছে, তার সাথে নাগরিক আচরণটা করছে না, রাজনৈতিক আচরণটা করছে না, একটা রাষ্ট্র যেভাবে অন্য দেশের নাগরিককে ডিল করার কথা সেটা করছেন না, কিন্তু উনি এখানে একটা ক্রিকেট টিম বানায় ফেলার স্বপ্ন দেখছেন। এইটাকে আমাদের গ্রামের লোকেরা বলে অত ভালো না। এইটা খুব ভালো হইতে পারতো যদি আসলে উনি বাস্তবসম্মতভাবে বাংলাদেশের সাথে তাদের যে সমস্যাটা তারা তৈরি করছেন, সেই সমস্যাটা দূর করার জন্য ইতিবাচকভাবে যদি আসলে কথা বলতেন, যেটা যুক্তিসঙ্গত হইতো। এই কথার ভেতরে উনি যে কথা বলছেন, এই কথাকে ডিপ্লোম্যাটিক্যালি অন্যভাবে পাঠ করা যায়, সেই পাঠ করলে আসলে এটা সম্পর্কটাকে আরও ক্ষতিগ্রস্ত করবে। হয়তো এগুলি এতটা ডেসপারেট না হওয়া ভালো। কাজী সাজ্জাদ চন্দন, আপনারা মানে এটাকে কি আমরা একটা সাদামাটাভাবে দেখবো, নাকি এটিকে মনে করেন কিনা যে সরকারকেও এই বিষয়ে আসলে কনসার্ন হওয়া উচিত, নাকি একেবারে এটি একটি কথার কথা ভেবে উড়িয়ে দেওয়া উচিত? প্রথমত যে উনি যেভাবে বলছেন এটা কূটনৈতিক ভাষা না, এটা হলো ফার্স্ট। কূটনীতিকরা এইভাবে বলে না। প্রথমত এই ভাষাটা ঠিক বলেন না যেভাবে বলছেন উনি। দ্বিতীয় সমস্যা হলো যে আমাদের দেশটা বাংলাদেশ, যারা দেশটাকে শাসন করেছে বা করছে, সবার বিদেশি শক্তির উপর সবসময় নির্ভর করে, সেটা আমেরিকা হোক, সেটা ভারত হোক। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই কারণে ভারতের উপর যে নির্ভরশীলতা দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে দেখছি আর কি। এবং আমাদের শাসক যারা থাকেন বা সরকারে যারা থাকেন, তারাই কিন্তু এই ধরনের পরিস্থিতি তারা সৃষ্টি করেন। অতীতে আমরা দেখেছি হাসিনা সরকারের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের এমনকি নির্বাচনও শুনছি যে ভারত করে দিয়ে গেছে, অনেক কিছু শোনা গেছে এগুলো। কিন্তু আমার সীমান্তে হত্যা সেটা তো বন্ধ হয় নাই। আমার যে বাণিজ্যিক যে চুক্তিগুলো আছে, যে বৈষম্য যে বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানি, সেগুলো কোনো সমাধান হয় নাই। আমার পানির সমস্যার সমাধান হয় নাই, এটা তো কেউ করলো না। অদ্ভুত ব্যাপার, আপনি প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক করলেন, সব কিছু আপনি দিলেন, আর আপনার কিছুই পেলেন না। এবং এটার জন্য তো রাষ্ট্র এবং সরকারে যারা থাকে তাদেরকে দায়িত্ব নিতে হবে। কেন আজকে 55 বছরে আজকে আপনার এই পানির সমস্যার সমাধানটা হচ্ছে না? কেন আমার তিস্তার পানি আমি পাচ্ছি না সঠিক সময়ে? কেন আজকে 54টা নদী, অভিন্ন নদীর হিসাব নিকাশ আমি পাচ্ছি না? এগুলো তো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এগুলো তো আপনি সবসময় বাংলাদেশের যারা শাসক গোষ্ঠী থাকেন, তারা সবসময় একটা জানু একটা নীতি নিয়ে তারা অগ্রসর হন। আপনি কি এখনো মনে করেন সেই অবস্থানে বাংলাদেশ আছে? অবশ্যই বাংলাদেশ, অবশ্যই আমি তো এই জায়গাটা এখনো মনে করি। পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি বলেন আপনি, আমার ধারণা আর কি। কারণ এই জায়গাটাতে সবাই চায় তার পাওয়ারটাকে রক্ষা করতে, তার ক্ষমতাটাকে রক্ষা করতে। ক্ষমতাকে রক্ষা করার জন্য তার বিদেশি শক্তির সহায়তা তার লাগবেই, এটা সে মনে করে এবং সে নির্ভর করে এখানে। তো এইখানে বিষয়টা আমাদেরকে বিবেচনা করতে হবে। আজকে উনি যে কথাটা বলছেন, এটা কূটনৈতিক কোনো ভাষা হতে পারে না। কায়ুম ভাই বলছেন, রিপন ভাই বলছেন, যদি এইটাই হইতো তাহলে আমার 20 মেগাওয়াট বিদ্যুৎ আসতে পারে না। আজকে বর্ডার দেখেন কি একটা নির্মম, কাগজে আসছে, টেলিভিশন আসছে যে কয়েকটা পরিবার দুই মাঝখান পানির মধ্যে বসে আছে, একটা কি বল পলিথিন যে বসে আছে। আরে এরা তো মানুষ, তো একটা দেশ তো আছে নাকি? বাংলাদেশ একটা, ভারত একটা আলাদা দেশ। আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত, তাই মনে করি। এই বিষয়টা তো ফয়সালা করা দরকার। এটা তো অমানবিক ঘটনা। সরকার এটা যথাযথ অ্যাড্রেস করতে পারছে কিনা সেটি আমরা আলোচনা করব পরবর্তী অংশে। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের
আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ভারতের হাই কমিশনার, নতুন হাই কমিশনারের বাংলাদেশে আসার পরে বক্তব্য নিয়ে। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আমাদের ভারতে যেভাবে একটি হিন্দুত্ববাদী সরকার গঠনের পরে তা সেটা হতেই পারে, জনরায় হতেই পারে, কিন্তু এখন মনে হচ্ছে কিনা যে এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি, সেটির হাওয়া বাংলাদেশে নিয়ে আসার এক ধরনের চেষ্টা, ষড়যন্ত্র বা অন্য কিছু হচ্ছে এবং প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে এক ধরনের উস্কানি দেওয়ার পায়তারা চলছে। আমি এটার সাথে লিঙ্ক করতে চাই যে সরকারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, যদিও সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আবার দেখবেন যে বিরোধী দল এখন যারা আছে, জামায়াত, তারাও বলেন যে আন্তর্জাতিক সব ষড়যন্ত্র চলছে। কিন্তু এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কারা, সেটি বিভিন্ন জায়গায় যে যার অবস্থান থেকে হয়তো বা ব্যাখ্যা করেন। তো সেই ব্যাখ্যার জায়গা থেকে যে মনে হচ্ছে কিনা যে হঠাৎ করেই একটু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের এক ধরনের সীমান্ত, এবং হঠাৎ করে পশ্চিমবঙ্গের সরকার বদল হওয়ার পরে যে সীমান্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটির দিকে বাংলাদেশ এক ধরনের ট্রাপে পড়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা। প্রথম প্রশ্নটার উত্তরে আমি যেটা বলি যে আসলে এটা হঠাৎ করে হচ্ছে না। বিজেপি এখন তো বিজেপি ভারতের আসলে সরকার পরিচালনা করছে। বিজেপি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বিজেপি ঘোষিতভাবে একটা সাম্প্রদায়িক দল, একটা ব্রাহ্মণ্যবাদী দল। ওদেরকে অনেকে হিন্দুত্ববাদী মনে করে, ওরা হিন্দুত্ববাদী দল না, ওরা ব্রাহ্মণ্যবাদী দল। এই ধর্মীয় রাজনীতিটাকে ব্যবহার করে ও আসলে আম্বানি, আদানি, এদের ওই সমস্ত কর্পোরেটদের পলিটিক্সটা করার জন্যে ভারতের যে সমস্ত মানুষের, আমাদের এখানে যেরকম এর কাউন্টার গ্রুপ আছে যারা আসলে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের আসলে ফায়দা তারা লুটতে চায়, সেই রাজনীতিটা ওইখানে তারা এর চাইতে, আমাদের চাইতে ওরা ওইখানে অনেক বেশি প্রতিষ্ঠিত হইতে পারছে, অনেক বেশি সফল। তার ওইখানকার সমাজের মধ্যে তারা সাম্প্রদায়িকতার বিশ্বাসটা আমাদের এখানকার চাইতে অনেক সবলভাবে, অনেক বেশি প্রবলভাবে ছড়াইতে পারছে। কিন্তু এটা কেবলমাত্র তার মধ্যে ছড়াইলে তো তার চলে না। তার এই রাজনীতির জন্যে কাউন্টার পার্ট হিসেবে পাকিস্তানের মুসলমান, ভারতের বাংলাদেশের মুসলিমদেরকে, কিংবা অন্যান্য জায়গায় যেখানে তার অন্য মাইনরিটি আর মেজরিটি আছে, তাদের সাথে এক একভাবে এক একটা প্যানিক করে রাখতে হবে। প্যানিক মানে বিভাজনটা রাখতে হবে, প্যানিকের চাইতে বেশি বিভাজনটা রাখতে হবে। এবং বিভাজনটা থাকলে এই বিভাজনটাকে এমন মাত্রায় তারা নিতে চায় যে এই বিভাজন আপনি গণতান্ত্রিক পথে শেষ করার না, এটা একটা আরেকটাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে, নির্মূল করে ফেলতে হবে। বিভাজনটাকে তারা রাখতে হবে, না হলে তো এটাকে বিভাজনের রাজনীতিটাকে তারা নির্মূলের রাজনীতিতে নিয়ে যায়। এবং এইটা নিয়ে যাওয়ার হুঙ্কারটা আপনি এখন পশ্চিমবঙ্গে, এর আগে আমরা ওই জায়গায় দেখছি মধ্যপ্রদেশে কিংবা উত্তরপ্রদেশে কিংবা গুজরাটে, এখন এটা আসলে পশ্চিমবঙ্গে এসে আমাদের গাড়ির উপরে যখন পড়তেছে, তখন খুব সহজ স্বাভাবিকভাবে এর বিপরীতে এইখানে যারা এদের রাজনীতিটা করে, মানে যারা একই রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে, ধর্মের রাজনৈতিক ব্যবহার যারা করতে চায়, তাদের জন্য এটা সহায়ক হয়। আমি একটু শেষ মুহূর্তে চলে এসেছি, তো আমি কাজী সাজ্জাদ জহির, মানে এটার মানে ফলটা আবার অন্য সাম্প্রদায়িক দলের বাংলাদেশের ক্ষেত্রে তাদের জন্য সুবিধাজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে কিনা, ভারতের এই হিন্দুত্ববাদী রাজনীতিটা বাংলাদেশে প্রভাবটা ওই জায়গায় আসবে কিনা? অবশ্যই আসবে, এটা তো স্বাভাবিক। কারণ ভারতে যদি হিন্দুত্ববাদী শক্তি বিজেপি, আরএসএস, তারা যদি ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, আরও যদি প্রতিষ্ঠিত হয়, সেই সুযোগটা বাংলাদেশের যারা ধর্ম কেনে রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, যারা ধর্মকে রাজনীতি হাতে ব্যবহার করে, তাদের জন্য তো সুবিধা এটা, তারা তো চাবে এইটা। এই জুজুর ভয় দেখিয়েই তো আপনার এই যে দেখেন আমাদের দেশে এই যে নির্বাচন হয়, নির্বাচন হয়েছে, আপনারা আগেও দেখেছি, আমরা এবারও দেখেছি যে নির্বাচনের সীমান্তবর্তী এলাকাগুলো দেখেন, কথাটা আনলাম এই কারণে, সবগুলো সীমান্ত, বেশিরভাগ সীমান্ত এলাকায় জামাত ইসলাম সেখানে ভোট পায় এবং সীমান্ত এলাকায় পায়। কারণ এইটা হলো যে আপনার পাশাপাশি বর্ডার থাকার কারণে ওখানকার যে উস্কানি, সেটা তারা সেখানে তারা পকেটস্থ করে, তারা ভোট তারা এইভাবে পাচ্ছে। এবং বাংলাদেশে তারা তো চায়, এই স্বাধীনতা বিরোধী শক্তি, এই সাম্প্রদায়িক শক্তি, এরা চায় যে ভারতে হিন্দুত্ববাদ আরও শক্তিশালী হোক, তাহলে আমি এখানে শক্তিশালী হব। তবে একটা বিষয় বলে রাখতে চাই, সেটা এই, আমাদের বাংলাদেশটা এত সহজে সাম্প্রদায়িকতার কবলে পড়বে না। কারণ বাংলাদেশটা ৭১ সালে একটা মুক্তিযুদ্ধ করে
একটা সশস্ত্র সংগ্রাম করে দেশটা স্বাধীন হয়েছে। উল্টোভাবে বলতে পারি, বাংলাদেশেও এ ধরনের উস্কানি বিগত 2 বছরের সময় এই সরকারের আগে আমরা বিভিন্নভাবে দেখেছি, কিন্তু বিভিন্নভাবে এখানে হিন্দুদের উপরে আপনি বাংলাদেশে কি, বাংলাদেশে আমরা দেখেছি তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করে এখানে ভোটের রাজনীতি হয়েছে, শাসন পরিচালনা হয়েছে, প্রো ইন্ডিয়ান পলিটিক্স। মানে সবচেয়ে বড় কথা হলো কি, আমি যেটা মনে করি যে দেশপ্রেমটা সবচেয়ে বড় বিষয়। আমি যদি দেশপ্রেমিক হই, আমি যদি গণতন্ত্র মনা হই, আমি যদি আমার মানুষের প্রতি আমার কমিটমেন্ট থাকে, তাইলেই এগুলোর অনেক সমস্যার সমাধান করা সম্ভব, নাহলে সম্ভব না। ডক্টর আসাদুজ্জামান রিপন, মানে বিএনপি মধ্যপন্থার রাজনীতির কথা বলে, কিন্তু এই ধরনের উস্কানিটাকে কি বিএনপি কি ভালোভাবে ডিল করতে পারছে? ধন্যবাদ। কারণ যেই কথাটা তিনি বলেছেন, ভোটের রেশিওর কথাও যদি হিসাব করি আর কি, জামাতের উল্লম্ফন এবং বিভিন্ন জায়গা থেকে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিন্তু বলছেন যে বিজেপি বাংলাদেশে জামাত ইসলামকেই প্রতিষ্ঠা করার জন্য সুযোগ করে দিচ্ছে, বা ধর্মীয় রাজনীতি। বিজেপি তো আসলে মানে বাংলাদেশে কোনো ধর্মীয় সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য মানে ওইভাবে করে না। বিষয়টা হচ্ছে বাংলাদেশের জনগণ অর্থাৎ ভোটাররা, ওখানকার ক্রিয়া এখানে প্রতিক্রিয়া হিসাবে তো সেটা এখানকার ভোটাররা যখন পার্শ্ববর্তী দেশে মানে সীমান্ত সংলগ্ন দেশের যেটা আপনি বললেন, তাদের অ্যাক্টিভিটি, তাদের কথাবার্তার মধ্য দিয়ে যদি এ কাইন্ড অফ ইনসিকিউরিটি ফিল করে, তখন নেচারালি তখন তাদের সেন্স অফ রেসিস্টেন্স ডেভেলপ করে। যেমন আপনি দেখবেন এই যে পুশিনের একটা ব্যাপার সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, বা এর মধ্যে কিছু মানে গত কয়েকদিন পত্রপত্রিকা খুব ব্যাপক ছিল না? আপনি কি খেয়াল করেন, দিস দ্য ফার্স্ট টাইম জনগণ ইনভলভ, দিস দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের জনগণ 71 সালে মুক্তিযুদ্ধ করেছে, সেটা আমারও পূর্বের জেনারেশনরা, কিন্তু সেটাকে হিন্দু ওইটা ওই গল্পটা বানিয়ে কিন্তু নতুন জেনারেশনকে খাওয়ানো যাবে না। কিন্তু এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। সেটাকে তো কেউ কেউ হিন্দু মুসলমানে কনভার্ট করার চেষ্টা করবে, বাংলাদেশ হিসাবে না। রাইট, কিন্তু মনে রাখতে হবে যতবার ভারতের তরফ থেকে এন্টি বাংলাদেশ সেন্টিমেন্ট ওয়ার্ক করবে, তত বাংলাদেশের জনগণের মধ্য থেকে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করবে। যেমন বাংলাদেশের একেবারে শেষ মুহূর্তে মুক্তিযুদ্ধটাকেই তো ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ মনে করে। আমি তো শেষ মুহূর্তে আমি যেই জায়গাটা আপনাকে প্রশ্ন রেখেছিলাম, খুবই সংক্ষেপে 1 মিনিট সময় আছে আমার হাতে, যে আমরা মানে সরকার এটাকে ডিল করতে পারছে কিনা ঠিকভাবে। সরকার কি এক ধরনের মানে চুপচাপ থাকি, এটা যা হচ্ছে ভারতকে চটানো যাবে না, আমরা এটাকে চটানোর বিষয় না। আমাদের নেতা তারেক রহমান খুব ক্যাটেগরিক্যাল, নির্বাচনেরও আগে, সোজা কথা, কারণ নির্বাচনটা একটা কেস, যে মানে তারেক রহমান কি চিন্তা ভাবনা করেন, তার দলকে কি মানে ভারত পছন্দ করবে কি করবে না। সেক্ষেত্রে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি কিন্তু খুব ক্যাটেগরিক্যালি খুব সাফ জবাব দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ। আমি যদি আমার দেশের স্বার্থটা যদি আমি প্রায়োরিটি দেই, আমার দেশের জনগণের স্বার্থটাকে যদি প্রায়োরিটি দেই, তাহলে চুপচাপ থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বাংলাদেশের জনগণের যে মানে ধারণা, এটা কি এই যে সীমান্ত এলাকায় যে জনগণ নেমেছে, সরকার বলেছে, জামাত বলে দিয়েছে, সাধারণ টুপি দাঁড়িয়েওয়ালা লোক দেখেছেন আপনি বর্ডার এলাকায়? নিশ্চয়ই না। সাধারণ কিশোর যুবক, সাধারণ মানুষ না। দেশটা পাহারা দেয় সাধারণ মানুষ, দেশটা ধারণ করে সাধারণ মানুষ। সুতরাং আমি মনে করি এই সাধারণ মানুষ বিএনপির পক্ষে আছে, বিএনপিও এই সাধারণ মানুষের সেন্টিমেন্টের পক্ষেই থাকবে। এবং বিএনপি নিঃসন্দেহে অন্যদের মতো তো আপনার মানে আমরা একটা সরকার মানে তো আপনি দায়িত্বশীল ভূমিকা আপনার পালন করতে হবে। আপনাদের নিশ্চয়ই কারো উস্কানিতে যেমন আপনি ইয়ে করবেন না, উস্কানি ফাঁদে পা দেবেন না, একইভাবে উস্কানি তৈরিও করতে দেওয়া যাবে না। আমরা একেবারেই শেষ মুহূর্তে চলে আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে, প্রশ্ন আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।